আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে। মায়াপুর যাওয়ার জন্য আমরা ব্যান্ডেল স্টেশন থেকে সকালে ট্রেন ধরেছিলাম। ব্যান্ডেল স্টেশন থেকে আমরা নবদ্বীপ ধাম স্টেশনে নামলাম। আমাদের আসতে সময় লাগলো 1 ঘন্টা 30 মিনিট। এখান থেকে বাইরে বেরোবো। বাইরে থেকে অটো বা টোটোতে আমরা যাব বড়ালঘাট। সেই বড়ালঘাট থেকে জলপথে নৌকা বা লঞ্চে আমরা যাব মায়াপুরে। আমরা এসে পৌঁছেছি বড়ালঘাটে। এই ঘাট থেকেই দেখতে পাওয়া যায় নতুন নির্মিত চন্দ্রোদয় ইস্কন মন্দিরটিকে। নবদ্বীপ থেকে মায়াপুর যেতে এই জলপথে দেখতে পাবেন জলঙ্গি ও ভাগীরথী নদীর মিলনস্থল, যেখানে দুটি নদী একসাথে মিশেছে এবং এর চতুর্দিকের দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে। আমরা এখন আছি লঞ্চে। সামনে কিছুটা এগুলি দুটি নদীর মিলনস্থলকে দেখা যাবে। এই সেই জলঙ্গি ও ভাগীরথী নদীর মিলনস্থল। এখানে দুটি নদীর জলের রং আলাদা আলাদা এবং চারিপাশের দৃশ্যও খুব সুন্দর। আমরা এখন এসে পৌঁছেছি মায়াপুর ফেরিঘাটে। আরে বাঁর দিকে দাঁড়া, গর্ত উঁচু নিচু করা আছে। এই ফেরিঘাট থেকে বেরিয়েই আপনারা অটো বা টোটোতে ইস্কন মন্দিরে যেতে পারবেন। আবার বাস সার্ভিসও চালু আছে। এখান থেকে বাসে করেও ইস্কন মন্দিরে যাওয়া যায় এবং সকালের টিফিন আপনারা এখানেই খেয়ে নিতে পারেন বা আবার ইস্কন মন্দিরের সামনে থেকেও আপনারা সকালের ব্রেকফাস্ট করে নিতে পারেন। নাকি লুচি খাবি? কত করে ভাড়া মন্দিরে? আমলকি মশলা, আমলকি হলো আমলকি হেঁটে একটু যাবি? কটা কানে? 4 জন যাবো? উঠবো? হ্যাঁ উঠবো? বোঝো, হ্যাঁ তাড়াতাড়ি বোঝো।
এইটাই বড় আছে, এইটাই বুঝতে ব্যাগগুলো নিয়েছিস? তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করো, গাড়ি ছেড়ে দেবে, দাঁড়াও আসতে। আমরা এখানে মন্দিরে যাওয়ার জন্য টোটো নিয়ে নিয়েছিলাম। ইস্কন মন্দিরে যাওয়ার পথে পড়বে দুই ধারে প্রচুর মন্দির ও মঠ, আর রয়েছে গেস্ট হাউস ও হোটেল। যদি আপনারা একদিন থাকতে চান তাহলে ইস্কন মন্দিরেও থাকতে পারেন বা বাইরের কোনো হোটেল বা গেস্ট হাউসে থাকতে পারেন। মন্দিরে থাকার জন্য বিভিন্ন দামের ও বিভিন্ন ধরনের থাকার জায়গা রয়েছে, যেমন গদা ভবন, গীতা ভবন, চৈতন্য ভবন। এছাড়াও সস্তায় থাকার জন্য ছোট ছোট ঘরও রয়েছে। মন্দিরের ভেতরে ঘর আছে না? পাবো না। আর ও মেম্বারদের জন্য এইদিকে দাম বেশি না? এইদিকে দাম বেশি না? এইদিকে দাম কম? এইদিকে মন্দিরের এই দিকটা কম আছে, মন্দিরের ভিতর দিকে বেশি হবে। এইসব হোটেলে যদি থাকেন, হ্যাঁ একটু কম হবে, দাম কম না? মোটামুটি 8,000 টাকায় পাওয়া যাবে। এগুলো তো সন্ন্যাসীদের মনে হয়, এগুলো তো ইয়ে, না এগুলো মডার্ন না? পাবলিক মায়াপুর সব হোটেলেই ভালো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সে তো জানি। এই মঠে চৈতন্য মঠে ধরতে পারেন, এই ভাড়া কম না? হ্যাঁ মঠের ভিতরে ভালো। মঠের গেস্ট হাউসগুলো অতটা উন্নত হবে না। হ্যাঁ সে উন্নত, মোটামুটি থাকার মতো। ওই সন্ধ্যেবেলা আরতি দেখবে তো, ওই জন্য না হলে থাকার কোনো ব্যাপার ছিল না। ফ্যামিলি গেস্ট হাউস নিজেরই বাড়ি, হ্যাঁ উপরে থাকে। হ্যাঁ এখানে আসলে মোটামুটি আপনার 4 জন আছেন তো, একটা ভান্ডার 800,000 টাকা মতো হবে। এরপর ফিরে যাবেন হাইডে। মন্দির চালু হয়ে গেছে? ওটা চালু হয়, ওটা চালু হয়। যেরকম এই যে যোগমায়া মোটামুটি আমরা 1500-1600 বছর আগে নিচে কোনো ঘর নেই। যোগমায়া ঘোষ হোটেল, মানে 11 নম্বর গেট শুরু হয়ে গেল মন্দিরের এরিয়া, এখান থেকে রেট চেপে গেল। ঘোষ রেট বেশি, রুমও ভালো। রাস্তাটা অনেক চড়া করে দিয়েছে না? আগে চড়া ছিল না, আগে আরো চড়া ছিল না। বারোটা কি বন্ধ হয়ে যাবে? ও কেন দুপুরবেলা খোলা থাকে না? একটা দুটোর পরে ওইদিকে যে মন্দিরগুলো আছে 12টার পরে বন্ধ হয়ে যাবে। আমার খুলবে 4টে। দর্শন করে দিই।
মন্দিরে প্রবেশ করেই প্রথমেই বাঁদিকে পড়বে অখণ্ড হরিনাম কীর্তন। এখানে দিন ও রাত সবসময় হরিনাম কীর্তন চলতেই থাকে। এবং ডান দিকে ভোগ প্রসাদের কুপন কাউন্টার। এই কাউন্টার থেকে আপনারা ভোগ প্রসাদের কুপনটি সংগ্রহ করতে পারেন। আমরা গীতা ভবনের কাউন্টার থেকে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করেছিলাম। অখণ্ড হরিনাম কীর্তনের ঘরের পাশ দিয়ে বাঁদিকে যে রাস্তাটি এসেছে সেই রাস্তা ধরে এগোলে বাঁদিকে দেখা যাবে একটি বিল্ডিং। সেই বিল্ডিংয়ের ভেতর দিয়েই গদা ভবনের দিকে যাওয়া যাবে এবং ডান দিকে নবনির্মিত মন্দিরটিকে দেখতে পাওয়া যাবে। এই গদা ভবন চত্বরে যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারেন এবং এর পরিবেশটাও খুব সুন্দর। বাঁ দিক দিয়ে এগোলে সামনেই দেখতে পারবেন গঙ্গাবক্ষে বেড়াতে যাওয়ার একটি কাউন্টার। এই কাউন্টার থেকে আপনারা গঙ্গাবক্ষে বেড়াতে যাওয়ার কুপনটি সংগ্রহ করতে পারেন এবং তার ঠিক সামনেই গদা ভবনের রিসেপশন অফিস। আপনারা থাকতে চাইলে এই গদা ভবনের থাকতে পারেন। এই গদা ভবনের বাঁ দিক দিয়ে যদি যাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে একটি ধর্মশালা, গৌরনিতাই ধর্মশালা। এই ধর্মশালাতে খুব সস্তায় ঘর পাওয়া যায় এবং থাকারও ব্যবস্থা আছে। আপনারা চাইলে এই ধর্মশালাতেও থাকতে পারেন। এই মায়াপুর ইস্কন মন্দির প্রায় 800 একর জায়গার উপরে গঠিত এবং চতুর্দিকে আশ্রম এবং বিভিন্ন মন্দির স্থাপিত করা আছে। এই ডান দিকে মূল মন্দির স্থাপিত হচ্ছে এবং বাঁ দিক ধরে কিছুটা এগিয়ে গেলেই পুরনো চন্দ্রোদয় মন্দিরটিকে দেখা যাবে। এখানে রয়েছে রাধাকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। এখানেই ঠাকুরকে সবসময় পুজো করা হয় এবং সন্ধেবেলা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। এই চন্দ্রোদয় মন্দিরের সামনে দিয়ে কিছুটা এগোলেই বাঁদিকে দেখতে পাওয়া যাবে কোচ ভবন। এই কোচ ভবনেও আপনারা থাকতে পারেন এবং সামনে কিছুটা এগিয়ে বাঁদিকে গেলেই গৌরাঙ্গ কুটির দেখতে পাওয়া যাবে। এই গৌরাঙ্গ কুটিরেও খুব সস্তায় থাকার ব্যবস্থা আছে এবং তার ঠিক উল্টো দিকেই আছে অন্নদান সেবা। এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে। এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে অন্নদান সেবা কাউন্টার থেকে কুপন সংগ্রহ করতে হয়।
এই অন্নদান সেবা কেন্দ্রের রাস্তা ধরে সামনে এগোলেই দেখতে পাওয়া যাবে শ্রুতি ভবন। এই শ্রুতি ভবনেও থাকার ব্যবস্থা আছে। এবং এই রাস্তা ধরে বাঁদিকে আর কিছুটা এগোলেই সামনে দেখতে পাওয়া যাবে নিত্যানন্দ কুটির। এই নিত্যানন্দ কুটিরেও সস্তায় ঘর পাওয়া যায় এবং এখানেও ভালোভাবে থাকার ব্যবস্থা আছে। আমরা ভোগ প্রসাদ গ্রহণের জন্য গীতা ভবনের সামনে চলে এসেছি। এই গীতা ভবনেও থাকার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এই নতুন নির্মিত চন্দ্রোদয় মন্দিরটি ইসকন ক্যাম্পাসের সব জায়গা থেকেই দেখতে পাওয়া যায়। আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে বাইরে চলে এসেছি। আমরা দুপুরে একটু রেস্ট নিয়ে আবার মন্দিরে চলে এসেছি। ডান দিকে এই মন্দিরটি হলো শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরটির পাশে একটি বড় পুকুর আছে এবং এই পুকুরের মধ্যে ফোয়ারা লাগানো আছে। সন্ধ্যের পর সেই ফোয়ারা চালু করা হয় এবং বিভিন্ন রঙিন লাইট সেই ফোয়ারার মধ্যে দেখতে পাওয়া যায়। এই মন্দিরে প্রবেশ করতে গেলে মোবাইল, ব্যাগ, জুতো জমা রেখে প্রবেশ করতে হয়। সন্ধ্যের সময় মঙ্গল আরতি দেখার জন্য এই রাধা মাধব মন্দিরে আপনারা চলে আসতে পারেন। সাইডে দাঁড়া, সাইডে দাঁড়া, সাইডে দাঁড়া। ওই দাঁড়া কোথায় রে? চলো আবার চলো। সব বেরো দেবো। ও বড় বড়
জল